নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসকে নিয়ে লেখা ফ্যান ফিকশন। আজকের গল্প সায়নদীপ ঘোষের কলমে শার্লক হোমস অ্যান্ড দ্য বিস্ট অফ ব্ল্যাকমেয়ার হলো। আজকের গল্পের বিভিন্ন চরিত্র রয়েছে পার্থ, বুবাই, তমাল, সূর্য, সায়নদীপ, তুহিন, রনিত, ইন্দ্রাণী এবং আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন। লেখক সায়নদীপ ঘোষের কলমে শার্লক হোমস ফ্যান ফিকশন, শার্লক হোমস অ্যান্ড দ্য বিস্ট অফ ব্ল্যাকমেয়ার হলো। যখন আমি চিঠিটা পাই, সময়টা ছিল নভেম্বরের একটা শীতল বিকেল। দুপুরের চেয়ে বিকেল বললে ভুল হবে না, কেননা আর কিছুক্ষণ বাদেই হয়তো সন্ধে নামবে। এটা এমন একটা চিঠি ছিল যেটা সেই মুহূর্ত পর্যন্ত বুঝতে দেয়নি যে এটাই আমার আর শার্লক হোমসকে লন্ডন শহরের ধোঁয়াটে ঘিঞ্জি পরিবেশময় নগরীর আচ্ছাদন থেকে অনেক দূরে এক ঝোড়ো বাতাস বয়ে যাওয়া বিশাল খোলা জলাভূমি মিশ্রিত বিস্তৃত প্রাকৃতিক এলাকা ডেভনে নিয়ে যাবে, যেখানে প্রবল বাতাস, পরিবেশ রহস্যময় এবং জনবসতি একেবারে নেই বললেই চলে। কাউন্টি এরিয়া। সেই দিনটা আমি স্পষ্ট মনে করতে পারি। ঘন কুয়াশার চাদর আমাদের 221B বেকার স্ট্রিটের জানালার বাইরে আস্তরণ লাগিয়েছিল। হোমস তার স্বভাবসিদ্ধ মেজাজে অস্থির পায়ে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছে। ওকে দেখে একটু বেশি নার্ভাস লাগছে। দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আছে অর্ধেক পোড়া পাইপ, আর সেটা দিয়ে উষ্ণ ধোঁয়া অন্দরমহলকে ধোঁয়াময় করে তুলেছে। ঘরের টেবিল জুড়ে ছড়ানো ছিল কাগজপত্র। আর্মচেয়ারের উপর রাখা ছিল ওর স্টাডি ভ্যারিয়াসটি, যেটা নিয়ে একটা অদ্ভুত ঘটনা আমি আগেই লিখেছি। ঘরের মধ্যে ভাসছিল হালকা রাসায়নিক দ্রব্যের গন্ধ। আমি আমার মেডিকেলের জার্নালগুলো দেখছিলাম। এমন সময় মিসেস হাডসন লাল সুতোয় বাঁধা একগুচ্ছ চিঠি নিয়ে হাঁক দিয়ে ঘরে ঢুকলেন। ফায়ারপ্লেসের পাশেই চিঠিটা রেখে তিনি বললেন, এই যে ডক্টর ওয়াটসন, আপনার চিঠি। অধিকাংশ চিঠির কথাই ছিল রুটিন মাফিক। এই যেমন দ্য ল্যান্সেন্ট থেকে একটি, আরেকটি আমার পুরনো এক আর্মি বন্ধুর কাছ থেকে। কিন্তু শেষ চিঠিটা আমার নজর কাড়ল। হাতের লেখাটা চেনা লাগল। পড়ে দেখতেই আমি চমকে উঠলাম। ভাই জোব, এটা আর্থার পেমব্রোকের চিঠি। হোমস পায়চারি থামিয়ে দাঁড়াল, বলল, পেমব্রোক যে তোমার বার্ট হসপিটালের সহপাঠী ছিল, তাই না? ঠিক তাই। আমাদের ব্যাচের সেরা ডায়াগনস্টিশিয়ানদের মধ্যে একজন ছিল সে। বহু বছর তার কোনো খবর পাইনি। হোমসের ভুরু একটু উঁচু হয়ে উঠল। তাহলে মাই ডিয়ার ওয়াটসন, চিঠিটা একবার খুলে দেখো। তোমার অন্যান্য চিঠি কিংবা এই নিষ্প্রভ মেডিকেল রিভিউগুলোর চেয়ে এই চিঠি বেশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বয়ে এনেছে। আমি হালকা হাসলাম। মোমের সিল ভেঙে ফেললাম। পার্চমেন্টে হালকা স্যাঁতসেঁতে গন্ধ। মনে হলো এই চিঠিতে লেগে আছে গ্রামের ভেজা বাতাস। ভেতরে পেমব্রোকের স্থির অথচ কাঁপা কাঁপা হাতের লেখায় ফুটে উঠেছে নিম্নলিখিত চিঠি। পেমব্রোক লিখেছে, ব্ল্যাকমেয়ার হল, ডেভন।
18 নভেম্বর 1891। ডিয়ার জন, এই হার্ট ফেনউইক নামক ব্যক্তিটির রহস্য মৃত্যু নিয়ে যে লক্ষণগুলো তুমি তার মৃত্যু পূর্ববর্তী সিমটম বলে উল্লেখ করেছ, অর্থাৎ সন্ধ্যার পর আচরণের অবক্ষয়, হাইপারটোনিয়া, দাঁতের ছাপের মধ্যে বিকৃতি, এগুলো কোনো প্রচলিত স্নায়ুরোগের মধ্যে পড়ে না। এটা একটা লকড রুম মিস্ট্রি বলতে পারো। তোমার চিঠি পাওয়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রথমে একে অ্যাকিউট টক্সিস সাইকোসিস বলেই ধারণা করেছিলাম, অর্থাৎ ডেলিরিয়াম ট্রিমেনাস। লন্ডনের বিশিষ্ট ডাক্তাররা যেটা এক কথাতেই বলবে, কিন্তু তোমার দেওয়া রিপোর্টটি দেখে র্যাবিশ, ডেলিরিয়াম ট্রিমেন্স কিংবা হিস্ট্রিয়া জাতীয় কিছুর সাথেও মিল পেলাম না। এখানে স্নায়ুতন্ত্রের অবক্ষয় ছিল এপিসোডিক। যে বিষয়টি আমার বিশেষ নজরে পড়েছিল সেটা হলো ডিয়ার্নাল ভ্যারিয়েশন অফ সিমটমস, অর্থাৎ দিনের আলোয় স্বাভাবিক কিন্তু সূর্যাস্তের পর পশু সদৃশ্য আচরণ, আক্রমণাত্মক প্রবণতা। এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিস্তৃত একটি বিরল প্রজাতির রোগের উল্লেখ পাই পুরনো নোটসে। তোমার মনে আছে কলেজে পল স্যার একবার নার্ভাস সিস্টেম নিয়ে পড়ানোর সময় নির্দিষ্ট কিছু প্ল্যান্ট ডেরাইভড নিউরোটক্সিন নিয়ে বলেছিলেন, যেগুলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অতি সক্রিয় করে তোলে এবং মোটর কর্টেক্সে অস্থায়ী বিকৃতি ঘটায়। তার ফলে আক্রান্ত ব্যক্তিরা আচরণে নিয়ন্ত্রণ হারিয়ে কখনো কখনো আত্মরক্ষামূলক প্রবৃত্তি নিয়ে নিজেকেই আক্রমণ করে বসে। তোমার বর্ণিত দাঁতের ছাপে মান্ডিবুলার সিমেট্রি অনুপস্থিত কাজেই আমি নিশ্চিত হয়েছিলাম যে এটা কোনো সাধারণ বিষ নয়, বরং এমন একটি যৌগ যার প্রভাব পটোরিওকটিক, অর্থাৎ কম আলো বা চাঁদের আলোয় স্নায়ুতন্ত্রের ওপর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রাচীন স্যাক্সন যুগের ভেষজ চর্চায় এসবের একটা সংক্ষিপ্ত বিবরণ ছিল। অনেক ঘেঁটে ঘুটে বুঝলাম এট্রোপা বেলেডোনা, অ্যাকনিটাম নেকলাস এক্সট্র্যাক্ট আর এরগোট আলকালয়েডিস, এই কম্বিনেশনটাই যথার্থ এই মৃত্যুর পিছনে। যাই হোক, আমি তোমায় এসব হয়তো অনেক আগেই পাঠাতে পারতাম, তবে যেটার জন্য আমি তোমায় পাঠিয়ে উঠতে পারিনি রিপোর্ট অ্যানালাইসিসটা, সেটা এইবার লিখছি। তুমি ডাক্তার হেনরি মটসেলির নাম নিশ্চয়ই শুনে থাকবে। আমি এখন ওনার ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রাইভেট মেডিকেল ডেপুটি হিসাবেই কাজ করি। উনি রয়্যাল মেডিকো সাইকোলজিক্যাল কনফারেন্সে যোগ দেবেন, কাজেই আমাকে অ্যাসক্রফট পরিবারের পারিবারিক ডাক্তার হবার দায়িত্ব দেন যতদিন উনি অনুপস্থিত থাকবেন। আমি ভেবেছিলাম এই দায়িত্ব সাময়িক এবং গবেষণামূলক কাজেই এখানে এসে অল্প কদিনের মধ্যেই তোমার চিঠির উত্তর লিখে পাঠিয়ে দেব। ব্ল্যাকমিয়ার হলতে পৌঁছানোর পর প্রথম কয়েকদিন আমি এই পরিবারটিকে পর্যবেক্ষণ করেই কাটাই। বাইরে থেকে পরিবারটা অত্যন্ত মার্জিত এবং সুসংগঠিত মনে হলেও তাদের দৈনিক আচরণে এক অদ্ভুত সংযম লক্ষ্য করা যায়, সেটা সহজে ব্যাখ্যা করা যায় না। আর এই গোটা বাড়িটা নিজেই যেন একটা ভিন্ন জগৎ। পুরু পাথরের দেওয়াল, সংকীর্ণ করিডোর আর চারিদিকে এক ধরনের শুনশান নীরবতা। দিনের আলোতেও এই বাড়ির মধ্যে একটা অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করে, যেটা সন্ধ্যার পর ক্রমশ গাঢ় হয়ে ওঠে। আমি যে রুমটায় থাকি সেটার জানালা দিয়ে বাইরের বিস্তীর্ণ বনভূমি ও দূরবর্তী জলাভূমির কুয়াশা দেখা যায়, যেটা মনে হয় সারাক্ষণ বাড়িটির দিকে এগিয়ে আসছে। আশেপাশের ভূপ্রকৃতি আরো বেশি রহস্যময়। অসমতল প্রান্তর, পাথুরে ঢাল আর বহু শতাব্দী পুরনো পরিত্যক্ত খনির মুখ, সব মিলিয়ে ব্ল্যাকমিয়ার হল এমন এক অঞ্চল যেখানে প্রকৃতির সৌন্দর্য আর অজানা আশঙ্কা পাশাপাশি অবস্থান করে। প্রথম দিকে আমি পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হতে পারিনি। চিকিৎসকের দায়িত্ব পালনের বাইরে আমার সময় সীমিত ছিল, আর এই অঞ্চলের মানুষ স্বভাবতই বহিরাগতদের প্রতি কিছুটা সংরক্ষিত। কাজের অবসরে আমি প্রায় আশেপাশের এলাকা ঘুরে দেখতাম। একদিকে নিস্তব্ধ অরণ্য, অন্যদিকে বিস্তীর্ণ মুর, যেখানে বাতাস সারাক্ষণ এক অদ্ভুত শীষ তুলে যায়। এই সময়ই আমার পরিচয় হয় এডওয়ার্ড এসক্রফটের সঙ্গে। প্রথম সাক্ষাতেই তাকে আমার অসাধারণ কৌতূহলী ও সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন বলেই মনে হয়েছিল। তার আচরণে এক ধরনের সতর্কতা ছিল, অথচ চোখে ছিল গভীর কিউরিসিটি। খুব অল্প কথায় সে নিজের ভাব প্রকাশ করত, যেন প্রতিটি শব্দ উচ্চারণের আগে ভাবতে চাইতো কোনটা বলা নিরপরাধ আর কোনটা নয়। ধীরে ধীরে আমাদের মধ্যে আলাপ জমে ওঠে। আমি লক্ষ্য করলাম সেই অঞ্চলের ইতিহাস ও ভূপ্রকৃতি নিয়ে গভীর আগ্রহী। বিশেষত এই জায়গার অতীত নিয়ে তার কৌতূহল ছিল সীমাহীন।
এক সন্ধ্যায় বাড়ির পেছনের পুরনো বারান্দায় দাঁড়িয়ে আছি। সে আমাকে হঠাৎই এসে বলে উঠল, আপনি কি জানেন ডাক্তার, এই জায়গাটা যতটা নির্জন দেখায় তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে এর ভেতরে। তার কণ্ঠস্বর ছিল নিচু, প্রায় ফিসফিসের মতো। চারপাশে কেউ নেই নিশ্চিত হয়েই যেন সে কথা বলছিল। আমি তাকে আরেকটু বিস্তারিত বলতে অনুরোধ করি। সে সামান্য হাসে, কিন্তু চোখে তখন অস্বস্তির ছাপ। সে ধীরে ধীরে বলে, সব কথা বাইরে বলা যায় না, এখানে দেয়ালেরও কান আছে। তারপর সে জানায় গত কয়েক সপ্তাহ ধরে সে ব্ল্যাক মিয়ারের গভীরে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করছে। রাতের বেলা দূর থেকে ভেসে আসা শব্দ, কুয়াশার মধ্যে চলমান ছায়া, আর পুরনো খনির আশপাশে এমন কিছু চিহ্ন যা তার কাছে মোটেই স্বাভাবিক বলে মনে হয়নি। তারপর কথাগুলো একরকম অসম্পূর্ণই রেখে দেয়। মনে হলো সরাসরি উচ্চারণ করাই যেন বিপজ্জনক। তারপর সে হঠাৎ করেই বলে যে এই সমস্ত পর্যবেক্ষণ সে নিয়মিত লিপিবদ্ধ করেছে একটি ব্যক্তিগত ডায়েরিতে। তারপর আরও কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলে চলে যায়। যাবার সময় বলে যায়, কাল আপনাকে দেখাবো ডাক্তার, কাল সব বুঝবেন। আমি তখনও বুঝতে পারিনি এই কাল আর কোনো দিনও আসবে না। এবং পরের দিনই এডওয়ার্ড নিখোঁজ হয়। পরদিন ভোরে প্রাসাদের অন্দরমহলে এক অস্বাভাবিক নড়াচড়াতে আমি ঘুম থেকে উঠে বসি। বাড়ির মেয়েদের ফিসফিসানি, করিডোরে দ্রুত পায়ের শব্দ, আর দূরে কোথাও এক মহিলা কণ্ঠের চাপা কান্না, সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই বুঝতে পারি কিছু একটা ভয়াবহ ঘটেছে। জানতে পারি এডওয়ার্ড তার শয়নকক্ষ থেকে বেরিয়ে গেছে রাতের কোনো এক সময় এবং আর ফিরে আসেননি। প্রথমে আমরা ভেবেছিলাম সে হয়তো আবার বনের দিকে চলে গেছে। আগের দিন আমাদের কথোপকথনের পর তার কৌতূহল আরো বেড়ে গিয়েছিল বলেই আমার ধারণা। তাই সকালে কয়েকজন কর্মচারী ও স্থানীয় লোকজন নিয়ে আমরা আশপাশের এলাকা তল্লাশি শুরু করি। ঘন বনভূমির মধ্যে কুয়াশা তখনও ঝুলেছিল। নরম কাদায় পায়ের ছাপ ছড়িয়ে ছিটিয়ে দেখা যাচ্ছিল কিছু মানুষের, কিছু পশুর, কিন্তু কোনো সুস্পষ্ট দিক নির্দেশ পাওয়া যাচ্ছিল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের সন্ধ্যায় স্থানীয়রা খোঁজে যোগ দিল। তারা ওই জঙ্গলের মধ্যে গভীরে ঢুকতে একটু ইতস্ততই করছিল, যেন কোনো অদৃশ্য সীমারেখা পার হতে তারা ভয় পাচ্ছে। ঠিক সেই সময় এই মানুষজনদের গুনগুনানিতে লক্ষ্য করলাম গ্রামের পুরনো বিশ্বাসগুলো ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। শুনলাম কিছু বয়স্ক স্থানীয় লোক ফিসফিস করে বলতে শুরু করেছে, সে উপদেবতাকে জাগিয়ে তুলেছে। ব্ল্যাক মিয়ারের লোককথায় বলা হয় এই অঞ্চলের গভীর বনে এক প্রাচীন সত্তা বাস করে, যাকে তারা কখনো রক্ষক, কখনো বিচারক, আবার কখনো শাস্তিদাতা বলেই কল্পনা করে। কেউ তাকে বলে দি ওয়াচার অব দি মুর, কেউ আবার তাকে বলে দি হাউলার। তাদের মতে যে ব্যক্তি নিষেধ অমান্য করে বনের নিষিদ্ধ অংশে প্রবেশ করে তাকে এই সত্তা বাঁচতে দেয় না। স্থানীয়দের মধ্যে আরো ভিন্ন এক গুজব ছড়িয়ে পড়ে। তারা বলা বলি করতে থাকে এটি নাকি কোনো দেবতা নয়, বরং এক অভিশপ্ত মানব সত্তা, যে পূর্ণিমার রাতে পশু রূপ ধারণ করে। কয়েকজন দাবি করে রাতের অন্ধকারে তারা দূর থেকে এক বিশাল আকৃতির ছায়ামূর্তি দেখেছে, যা দুই পায়ে ভর দিয়ে চলছিল। আবার কেউ কেউ বলে তারা নাকি এমন আর্তনাদ শুনেছে যা মানুষের কণ্ঠস্বরের মতো, অথচ তাতে পশুর হিংস্রতা মিশে আছে। এইসব কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই এডওয়ার্ডের নিখোঁজ হওয়ার ঘটনাটি এক অতিপ্রাকৃত আতঙ্কের রূপ নেয়। তৃতীয় দিনের সকালে ব্ল্যাক মিয়ারের এক প্রান্তে এক স্থানীয় তার কুকুরের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। কুকুরটি এক নির্দিষ্ট ঝোপের দিকে ঘেউ ঘেউ করছিল। কাছে গিয়ে যা দেখা গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন। এডওয়ার্ডের দেহটি সেখানে পড়েছিল আংশিকভাবে ক্ষতবিক্ষত, যেন কোনো হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে ফেলেছে। পোশাক ছিন্ন ভিন্ন, বুকেও কাঁধে গভীর ক্ষত, তার গলায় এমন দাগ যা প্রথম দর্শনে নখ ও দাঁতের আঘাত বলেই মনে হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে এমন কোনো সুস্পষ্ট পদচিহ্ন পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে কোনো পরিচিত জন্তুর উপস্থিতি প্রমাণ করে। দেহটি গ্রামে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামের কিছু বয়স্ক মানুষ এক বাক্যে ঘোষণা করে যে উপদেবতা নাকি রুষ্ট হয়েছে। যুবকদের কণ্ঠে তখন একটাই নাম ঘুরে ফিরে আসছিল, ওয়ারুলফ। এই নামটি যেন আগুনে ঘি ঢেলে দেয়। রাত নামার সঙ্গে সঙ্গেই অরণ্যের দিক থেকে প্রতিটি শব্দই মানুষের মনে অজানা আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। আমি সমস্ত কাহিনী মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু একজন চিকিৎসক হিসেবে এগুলোকে যুক্তির আলোয় বিচার করার চেষ্টা করছিলাম আর কি। তবু এডওয়ার্ডের ক্ষতচিহ্ন ও দেহের অবস্থা এমন ছিল যা সহজ ব্যাখ্যা মানতে চাইছিল না। এই কারণেই জন, আমি নিশ্চিত হয়ে উঠি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ও হয়তো কোনো কিছুর সন্ধান পেয়েছিল এবং সেই সন্ধানই হয়তো তাকে মৃত্যুর দিকে টেনে নিয়েছে। এডওয়ার্ড এমনই এক লোক যে বিশ্বাসে মোটেও আস্থাশীল ছিল না, বরং সে অরণ্যের প্রতি এক অদ্ভুত কৌতূহল দেখাতো। স্থানীয়দের নিষেধ সত্ত্বেও সে বারবার গভীর বনে প্রবেশ করত। প্রায়ই বলতো এই এলাকায় এমন কিছু লুকিয়ে আছে যা বহু শতাব্দী ধরে মানুষের চোখ এড়িয়ে গেছে। একদিন সে আমাকে বলেছিল, ডাক্তার, আপনি কি জানেন আমি কিছু একটা নতুন এক্সট্রা অর্ডিনারি আবিষ্কার করতে যাচ্ছি। কিন্তু কি সেই আবিষ্কার তার জানানো হয়নি। তার সেই ব্যক্তিগত ডায়েরিটি, যেখানে সে তার পর্যবেক্ষণ লিখে রাখত, নিখোঁজ হওয়ার পর থেকে আর পাওয়াও যায়নি। তার মৃত্যুর পর বহু মানুষ দাবি করে যে রাতের অন্ধকারে তারা বনের দিকে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখেছে। কেউ কেউ বলে তারা নাকি এডওয়ার্ডের শেষ আর্তনাদ শুনেছে, যেন কোনো অমানসিক কণ্ঠস্বর তাকে তাড়া করছিল। পুলিশের তদন্ত শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটি বন্য জন্তুর আক্রমণজনিত একটি দুর্ঘটনা বা মৃত্যু। কিন্তু জন, একজন চিকিৎসক হিসেবে আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই। ক্ষতচিহ্নগুলির প্রকৃতি, আঘাতের বিন্যাস এবং দেহের অবস্থান সবকিছু মিলিয়ে আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। মন বলছে এডওয়ার্ড কিছু একটা সন্ধান পেয়েছিল এবং সেই সন্ধানই হয়তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই কারণেই আমি তোমাদের এই চিঠিতে এত কিছু বিশ্লেষণ করছি। এইসব কথা টেলিগ্রামে সংক্ষিপ্ত শব্দে লেখা অসম্ভব ছিল। তাছাড়া আমি আশঙ্কা করছি এই অঞ্চলে কোনো বার্তাই প্রকৃত অর্থে গোপন থাকে না। মিস্টার হোমস যদি একবার এখানে এসে ঘটনাস্থল নিজে পর্যবেক্ষণ করেন, তবে হয়তো এই রহস্যের প্রকৃত রূপ উদ্ঘাটিত হবে। পরিবারটিও এতে সম্মত। দয়া করে এসো বন্ধু, আমার সমস্ত আশা এখন তোমাদের উপরই। তোমার বিশ্বস্ত আর্থার প্রেমব্রক, এমডি। আমি চিঠিটি শেষ করে ধীরে ভাঁজ করলাম। চিঠিটির জন্য কিনা ঘরে তখন নিস্তব্ধতা অনুভব করছি। কেবল আগুনে কাঠ পুড়ে ক্ষীণ শব্দ তুলছিল, আর জানালার বাইরে বছর শেষের কুয়াশা ধীরে ধীরে বেকার স্ট্রিটের আলো ঢেকে দিচ্ছিল। কেননা যতক্ষণে চিঠি শেষ করেছি, বিকেল গড়িয়ে অন্ধকার নামতে শুরু করেছে। শার্লক এতক্ষণে একটাও শব্দ করেনি। সে তার চিরাচরিত ভঙ্গিতে হাত দুটো বুকের উপর জড়ো করে আধশোয়া ভঙ্গিতে চেয়ারে বসে আছে, চোখ দুটো অর্ধ নির্মিলিত। কিন্তু আমি জানতাম এই নিস্তব্ধতার আড়ালে তার মস্তিষ্ক ইতিমধ্যে এই অসংখ্য দিক থেকে বিষয়টি বিশ্লেষণ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়াল, কৌতূহল নিয়ে বলল, অদ্ভুত, খুবই অদ্ভুত। কোনটা? আমি জানতে চাইলাম। হোমস জানালার দিকে এগিয়ে গেল, বাইরে তাকিয়ে ধীরে ধীরে বলল, দেখো, সবচেয়ে আগে যেটা আমার চোখে পড়ছে ওয়াটসন, তা হলো এই কাহিনীতে পরিবেশ অর্থাৎ চারপাশের হাবভাব যতটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, সেদিক থেকে উপস্থিত মানুষ চরিত্রগুলো ততটাই নীরব। আমি কিছু বলতে পারার আগেই সে ঘুরে দাঁড়াল। একটি শিক্ষিত সুস্থ যুবক, নিয়মিত জঙ্গলে যেত, অর্থাৎ চারপাশে ঘুরে দেখতে পছন্দ করত, বলতে পারো কিউরিয়াস। এবার দৃশ্যপটে ঢুকছে পুরনো খনি, নিষিদ্ধ অঞ্চল, ব্যক্তিগত ডায়েরি, তারপর হঠাৎ অন্তর্ধান এবং 3 দিনের মাথায় বিকৃত মৃতদেহ। এবার তার সঙ্গে যুক্ত হলো লোককথা,
উপদেবতা, অতি মানবীয় সত্তা এবং অবশ্যই ওয়্যারউলফ। সে মৃদু হেসে মাথা নেড়ে বলল, খুব চেনা সাজসজ্জা, ঠিক তাই না ডক্টর? তোমার মেডিকেল জার্নাল এগুলোকে নিয়ে কি বলে? আমি বললাম, তুমি কি মনে করছো এটা সম্পূর্ণ কুসংস্কার, নাকি সেই আবার হাউন্ড অব দ্য বাস্কারভিলস? হোমস শান্তভাবে উত্তর দিল, আমি মনে করি এই ধরনের কাহিনী কেবল তখনই জন্ম নেয় যখন কেউ চায় কিছু একটা এমন জিনিস সেটা যেন আর খোঁজা না হয়। এই অনেকটা ওই সত্যিকে ধামা চাপা দিতে। একথা বলে সে হঠাৎ আলমারির দিকে এগিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে ধুলো জমা কিছু পুরনো নথি ও পত্রিকা নামিয়ে আনল। টেবিলের উপর ছড়িয়ে দিতে দিতে বলল, মনে আছে 2 বছর আগে ডটমুড অঞ্চলে যে অদ্ভুত কুকুর হত্যার গুজব ছড়িয়েছিল? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, শেষ পর্যন্ত সেটা চোরাচালান চক্রের কাজ বলেই প্রমাণিত হয়েছিল। এক্স্যাক্টলি। এবার শোনো, আরো বলি ওয়াটসন, তুমি কি গেভুডনের জন্তুর কাহিনী পড়েছ? আমি চমকে তাকালাম। ফ্রান্সের সেই ঘটনাটা যেখানে ওই রহস্যময় জন্তুটা বহু মানুষ হত্যা করেছিল? হোমস শান্তভাবে বলল, 3 বছর ধরে শতাধিক মৃত্যু। সবাই বলেছিল এটা একটা বিস্ট এর বা শয়তানের কাজ, অথচ শেষে বের হলো মানুষের তৈরি এক সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, অর্থাৎ সাইকো কিলিং। আরো দেখাই তোমায়, দাঁড়াও। সে উঠে গিয়ে বুকশেলফ থেকে একটা পুরনো বই নামালো। দেখলাম চার্ল ম্যাকির এক্সট্রাঅর্ডিনারি পপুলার ডিলুশনস অ্যান্ড দ্য ম্যাডনেস অফ ক্রাউডস। পাতা উল্টে একটা অধ্যায় খুলে দেখালো সে। আর মনে আছে স্প্রিং হেল্ড জ্যাক? লন্ডনের রাস্তায় যাকে মানুষ শয়তান বলে ভাবত। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা গিয়েছিল সে কেবল ভয়কে অস্ত্র বানিয়েছিল। হোমস মৃদু হাসল। ঠিক সেটাই, ভয় আর কুসংস্কার মিলিয়ে নিখুঁত হত্যার পর্দা। সে আবার চিঠির দিকে তাকালো। এখন এই এডওয়ার্ড আস্ক ক্রফটের ঘটনাটাই ধরো। নিষিদ্ধ বন, পুরনো খনি, লোককথা, অমানসিক আর্তনাদ, বিকৃত দেহ। তুমি একটু আগে যেটা বলছিলে, কিন্তু দেখো, এটা দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস এর মতো কোনো কাহিনী নয় পার্সন। এটা অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এখানে কল্পনা নয়, গণভয়কে ব্যবহার করে কেউ খুন করছে। আমি বললাম, তুমি কি নিশ্চিত এটা খুন? হোমস ধীরে ধীরে মাথা নেড়ে বলল, পুরোপুরি। সে টেবিলে আঙুল ঠুকে বলল, নখের মতো ক্ষত তৈরি করা যায় বিশেষ যন্ত্র দিয়ে, পশুর মতো কামড় অনুকরণ করা যায় দাঁতযুক্ত প্রস্থেটিক দিয়ে, আর বনের ভিতরে শিকারী কুকুর ব্যবহার করলে ক্ষত আরো ভয়াবহ দেখায়। হোমস হঠাৎ থেমে গিয়ে যোগ করল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এডওয়ার্ডের ডায়েরি। আমি চমকে উঠলাম। ডায়েরি? হ্যাঁ, একজন যুবক যে বলে সে কিছু আবিষ্কার করেছে, তারপর সে নিখোঁজ হয়, তারপর তার লেখা উধাও হয়ে যায়। এটা কোইন্সিডেন্স নয় মাই ডিয়ার পারসন, এটা মোটিভ। সে জানালার দিকে এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এডওয়ার্ড এমন কিছু খুঁজে পেয়েছিল যা কারোর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। একটা জিনিস দেখাই তোমায়। বোর হচ্ছে না তো ডক্টর? আসলে কি বলতো, প্রসঙ্গ না উঠলে ইতিহাস উঠে আসে না, আর সেটা না হলে তা অনেক কিছু তথ্য মিস হয়ে যায়, যেগুলো আমাদের জানা প্রয়োজন। কারণ জ্ঞান কোনোদিনও বিশ্বাসঘাতকতা করে না, জানোই তো। এই বলে একটা পুরনো ম্যাগাজিন তুলে ধরল, দ্য ব্রিটিশ জার্নাল অফ সাইকিক্যাল রিসার্চ। পাতা উল্টে সে একটা চিহ্নিত প্রবন্ধ দেখালো। My dear Watson, have a look on the recurrence of lycanthropy delusion in rural England. আমি দ্রুত পড়ে দেখলাম, গ্রামীণ এলাকায় প্রাচীন কোনো দানব দর্শন, অভিশপ্ত সত্তা, রাত্রিকালীন আর্তনাদ, এইসব নিয়ে এক গুচ্ছ ঘটনা বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত বেরিয়েছে চোর, খুনি বা পাচার চক্র। হোমস হেসে উঠল। মানুষ ভয় পেলে যুক্তি হারায়, ওয়াটসন। আর যে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে। সে আবার চেয়ারে বসে পড়ল। এডওয়ার্ডের মৃত্যু কোনো জন্তুর কাজ নয়, এটা খুন। আমি চমকে উঠলাম। তাহলে তাহলে ঘটনাটা সারসংক্ষেপে কি দাঁড়ালো? খুনকে দুর্ঘটনা বা অতিপ্রাকৃত বলে চালিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, তীব্র ধারালো অস্ত্র, ভারী নখযুক্ত যন্ত্র অথবা প্রশিক্ষিত শিকারী কুকুর, এই তিনটের যে কোনো একটি দিয়ে এই ধরনের ক্ষত তৈরি করা সম্ভব। তার সঙ্গে যদি ভয়, অন্ধকার আর কুসংস্কার যোগ করা যায় তবে সত্য আর কখনো সামনে আসে না। এটাই হচ্ছে ঘটনার সারসংক্ষেপ এবং জলের মতো সোজা একটা কেস। এবং মজার ব্যাপার কি জানো, তোমার এই গল্প যখন ছেপে বেরোবে, পাঠক কিন্তু এই গল্পকে স্রেফ ভুসি মাল বলে এড়িয়ে যাবে, বলবে এসব আবার কি, এ তো ঘরে বসে সলভ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, অর্থাৎ তাহলে এটা নিয়ে ভেবে কি লাভ? ওখানের পুলিশ কিংবা স্কটল্যান্ড ইয়ার্ডকে একটা তার করে দিলেই তো এই ঘটনার সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? সঙ্গে এডওয়ার্ডের সেই নিখোঁজ ডায়েরির কোনো সম্পর্ক আছে সেটাও বেরিয়ে যাবে, কি বলো? হোমসের চোখে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত ঝিলিক দেখা গেল। সে ধীরে বলল, ঠিক এই কারণেই এই কেসটি আমার আগ্রহ জাগিয়েছে। ডায়েরিটা একজন আর্কিওলজিস্ট কিংবা জার্নালিস্টের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হয় তার লগবুক। হ্যাঁ, তবে আমি স্রেফ ওই ডায়েরিটাই খুঁজবো, আর খুনিকে খুঁজবে তুমি। এই বলে সে হঠাৎ উঠে গিয়ে তার বেহালাটি তুলে নিল। কয়েক মুহূর্ত পর ঘরে এক অদ্ভুত বিষণ্ণ সুর ভেসে উঠল, যেন সেই সুরের মধ্যেই সে তার চিন্তার পথ নির্মাণ করছে। সুরটি কখনো ধীর, কখনো হঠাৎ তীব্র, আবার কখনো এমন থেমে থেমে যাচ্ছিল যেন কোনো অদৃশ্য বাধার সামনে এসে সে নতুন দিক খুঁজছে। আমি জানতাম এই মুহূর্তগুলোতেই হোমসের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত কাজ করে। কিছুক্ষণ পরে সে হঠাৎ বাজানো থামালো। ওয়াটসন, আমাদের হাতে এখন কোনো কাজ নেই, আর এমন অবস্থায় আমি সবসময় একটি নীতিতে বিশ্বাস করি। কি নীতি? সে জানালার বাইরে কুয়াশার দিকে তাকিয়ে বলল, When the problem refuses to come to you, you must go to the problem. অর্থাৎ সমস্যা যাই হোক, একবার খুঁটিয়ে দেখাই যায়, যদি কিছু মেলে। সে ধীরে ধীরে হেসে যোগ করল, ব্ল্যাকমেয়ার হল আমাদের ডাকছে। তোমার বন্ধুর করুণ আবেদনটি একবার না দেখলেই নয়। চলো দেখি কোনো ওয়্যারউলফ লুকিয়ে আছে কি না। (1891 সালের নভেম্বরের শেষ সপ্তাহ। লন্ডনের আকাশ তখন প্রায় সারাক্ষণই ধোঁয়া ও কুয়াশার আবরণে ঢাকা। আমরা সকালে প্যাডিংটন স্টেশন থেকে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের ট্রেনে ডেভনের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের কামরাটি ছিল দ্বিতীয় শ্রেণী। কাঠের আসন, পিতলের হাতল আর ছাদের নিচে ঝোলানো গ্যাস ল্যাম্পের মৃদু আলো। ইঞ্জিনের দমকা শব্দের সঙ্গে কয়লার ধোঁয়ার গন্ধ মিলেমিশে এক অদ্ভুত ভারী পরিবেশ তৈরি করেছিল। ট্রেন ধীরে ধীরে শহরের কোলাহল পেরিয়ে গ্রামাঞ্চলের দিকে এগোতেই দৃশ্যপট বদলে যেতে লাগল। ধূসর বাড়িঘর মিলিয়ে গেল সবুজ প্রান্তরে। কংক্রিটের রাস্তার জায়গা নিল কাদামাখা পথ, আর লন্ডনের ব্যস্ততা জায়গা ছেড়ে দিল এক নিস্তব্ধ, প্রায় গম্ভীর নীরবতাকে। এক্সেটার সেন্ট স্টেভিস স্টেশনে পৌঁছে আমরা ট্রেন বদলাই। এখান থেকে একটা ছোট শাখা রেলপথ ধরে
ওকহ্যাম্পটন ডার্টমুর অঞ্চলের শেষ বড় জনপদ, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল। এই অংশের যাত্রাটি ছিল আরও ধীর, আরও নির্জন। জানালার বাইরে তখন বিস্তৃত মুরল্যান্ড, মাঝে মাঝে গ্রানাইট পাথরের উঁচু ডিবি, যাকে স্থানীয়রা টর বলে ডাকে, আর অস্পষ্ট কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে চলা সরু রেল লাইন। হোমস এতক্ষণ প্রায় নীরব ছিল। মাঝে মাঝে সে জানালার বাইরে তাকিয়ে ছোট নোটবুকে কিছু লিখছিল। হঠাৎ সে মুখ তুলে বলল, তুমি লক্ষ্য করছো ওয়াটসন, এই অঞ্চলের প্রকৃতি যেন ইচ্ছাকৃতভাবেই মানুষকে একা করে দেয়, তাই না? ওকহ্যাম্পটন স্টেশন থেকে আমাদের নিতে আসে একটা ঘোড়ার গাড়ি। এখান থেকে ব্ল্যাকমেয়ার হল প্রায় 12 মাইল। পাথুরে সংকীর্ণ পথ ধরে ঘন বন আর জলাভূমির পাশ দিয়ে যেতে হয়। যতই আমরা এগোচ্ছিলাম ততই সভ্যতার চিহ্ন মিলিয়ে যাচ্ছিল। পথের দুপাশে পুরনো পরিত্যক্ত খনির মুখ, ভাঙা শ্রমিক কুটির, আর মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকা একাকী ওক গাছ, সব মিলিয়ে এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরেছিল মনকে। মনে হচ্ছিল এখানে মানুষ শুধু প্রকৃতির সঙ্গে লড়াই করে না, এখানে তারা লড়াই করে নিজেদের ভয় আর স্মৃতির সঙ্গেও। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আমরা পৌঁছালাম অ্যাশক্রাফট এস্টেটে। আসবার সময় লক্ষ্য করেছিলাম রাস্তার দুপাশে সারি সারি পাথরের বাড়ি। জানালাগুলো ছোট ও সরু, যেন আলো ঢোকার চেয়ে বাইরে তাকানোই এখানে বেশি প্রয়োজন। বেশিরভাগ জানলার পর্দা নামানো, আর যেগুলো খোলা সেগুলো থেকেও কৌতূহলী দৃষ্টি নয়, বরং সতর্কতা আর অবিশ্বাস ঝরে পড়ছে। প্রধান ফটকের সামনেই প্রেমব্রোক দাঁড়িয়েছিল। আমরা প্রাসাদোপম বাড়িটির ভেতরে ঢুকতেই বুঝলাম বাড়িটির ভেতরের পরিবেশ বাইরের গ্রামের মতো শীতল ও সংযত। করিডোরে নরম পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। দেয়ালের পুরনো তেলচিত্রগুলো যেন নীরবে আমাদের আগমন পর্যবেক্ষণ করছে। ঘটনার পর থেকে বাড়িটা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। হোমস চারপাশ একবার ঘুরে দেখল, তারপর থেমে বলল, এই বাড়িতে অস্বাভাবিক শব্দ খুব দ্রুত ধরা পড়ে, তাই না? পেমব্রোক অবাক হয়ে তাকালো। হ্যাঁ, দেওয়ালগুলো খুব পাতলা নয়, কিন্তু করিডোরগুলো এমনভাবে তৈরি যে সামান্য আওয়াজও দূরে পৌঁছে যায়। হোমস কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে বিষয়টা নিয়ে তৎক্ষণাৎ কি একটা ভেবে নিল। আমি শুধু শুনলাম সে বলল, ইন্টারেস্টিং, ইটস এলিমেন্টারি ফাইনালি। ড্রয়িং রুমে আমাদের সঙ্গে দেখা করলেন স্যার রেজিনাল্ড অ্যাশক্রফট। চেহারায় অভিজাত গাম্ভীর্য, কিন্তু চোখে গভীর অবসাদ, কথাবার্তায় সংযম, অথচ প্রতিটি বাক্যে যেন এক অদৃশ্য চাপ লুকিয়ে। আপনি এসেছেন, অত্যন্ত বাধিত হয়েছি আপনি এসেছেন। পুলিশ যা করছে করুক, আপনি দেখুন কতটা আর কি করা যায়। আমরা চাই এই অভিশাপের একটা অবসান হোক। হোমস শান্তভাবে উত্তর দিল, অভিশাপ? সত্যি বলতে গিয়ে দেখুন, এখানে আমার মন বলছে পরিকল্পিত খুন। Yes. কিন্তু শুধুই খুন নাকি তার পিছনে আরো কিছু গভীর রহস্য আছে, সেটাই বলবে এই মৃত্যুর কারণ। তবে আপনাদের সহযোগিতা প্রয়োজন, কিছু কিন্তু লুকোবেন না। এক মুহূর্তের জন্য আমি লক্ষ্য করলাম বৃদ্ধের চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা দিল, যা সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। খাবারের আগেই হোমস এডওয়ার্ডের ঘরটি দেখতে চাইল। ঘরটি ছিল পরিচ্ছন্ন, প্রায় নিখুঁতভাবে সাজানো। বইয়ের তাক, লেখার ডেস্ক, মানচিত্রে ঢাকা দেয়াল, সবকিছুই একজন গবেষক মনস্ক মানুষের ইঙ্গিত দিচ্ছিল। হোমস ধীরে ধীরে ঘরটা পরীক্ষা করতে লাগলো। সে ডেস্কের এক কোনায় থেমে বলল, মাই ডিয়ার ওয়াটসন, তুমি কি লক্ষ্য করছো
ডায়েরি রাখার জায়গাটা কতটা পরিষ্কার, অর্থাৎ কিছু একটা রাখার ছাপ রয়েছে এখনো, অর্থাৎ এই ঘর থেকে আরো কিছু একটা সদ্য সরানো হয়েছে আজই। আমি তাকিয়ে দেখি একটা ছোট চামড়ার ফাইল রাখার মতো জায়গা, কিন্তু সেখানে ধুলোর আস্তরণ খুব একটা নেই, অথচ পাশের বইগুলোর উপর ধুলো জমেছে। আমি জিজ্ঞেস করলাম, মানে? মানে ডায়েরিটি বহুদিন আগেই সরানো হয়নি, বরং সম্প্রতি সরানো হয়েছে। তারপর সে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকালো। এখান থেকে বন স্পষ্ট দেখা যায়। রাতের বেলা কেউ যদি জানালা দিয়ে বের হয়, তার পায়ের শব্দ করিডোরে শোনা যাবে। খাবারের পর আমরা নিজেদের ঘরে চলে এলাম। হোমসকে লক্ষ্য করলাম চেয়ারে হেলান দিয়ে আঙুলের ফাঁকে পাইপ ধরে গভীর মনোযোগে কিছু একটা চিন্তা করছে। কিছুক্ষণ পরে সে ধীরে বলল, চলো ডক্টর, এই বাড়ির বাইরের চরিত্রগুলো নিয়ে ভাববার আগে ভেতরের প্রতিটি চরিত্রকে একবার করে বিচার করি। এত তাড়াতাড়ি? আমি চমকে তাকালাম। সবচেয়ে ভালো বিচার হয় প্রথম ইমপ্রেশনেই, কারণ তখন মানুষ মাস্কিংটা করে উঠতে পারে না। চলো প্রথমে গৃহকর্তাতে আসা যাক। তিনি বাহ্যিকভাবে শান্ত, শালীন, দায়িত্বশীল, কিন্তু চোখে সবসময় একটা স্থায়ী চাপা ভয়। তুমি কি মনে করছো সে কিছু লুকোচ্ছে? হোমস মাথা নাড়ল। হুম, লুকোচ্ছে না, হয়তো সে জানতে ভয় পাচ্ছে। আমি অবাক হলাম। মানে? যে মানুষ সত্য জানার পর তার জীবন বদলে যেতে পারে বলে জানে, সে অজান্তেই সত্য থেকে পালাতে চায়। সে অপরাধী হলে এতটা মানসিক অস্থিরতা থাকতো না। অপরাধীরা বরাবরই আত্মবিশ্বাসী। এরপর লেডি মার্গারেট? লেডি মার্গারেট অত্যন্ত সংযত, ধর্মভীরু, প্রায় সবসময় প্রার্থনায় নিমগ্ন, কিন্তু চোখে গভীর অপরাধবোধ। কিসের অপরাধবোধ? হোমস হালকা হাসল, বলল, অপরাধবোধ মানেই অপরাধ নয় ওয়াটসন, অনেক সময় সেটা অসহায়ত্বের ফল। অর্থাৎ তুমি বলতে চাইছো যে সে জানে বাড়িতে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কিছু করার ক্ষমতা নেই তার। ইয়েস, আর সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র আমার কাকে লাগে জানো? ক্যাপ্টেন হেনরি অ্যাশক্রফট, নৌবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। শারীরিকভাবে শক্ত, আচরণে রুক্ষ, চোখে অস্থিরতা। তার উপর সন্দেহ করা যায়? হোমস মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু সরলভাবে নয়। সে ইম্পালসিভ, পরিকল্পনাবিদ নয়। এ ধরনের জটিল কেসে ইম্পালসিভ লোকেরা ইনস্ট্রুমেন্ট হতে পারে, আর্কিটেক্ট নয়। এবার আসি মিসেস উইলকবাইয়ের উপরে। এ বাড়ির প্রতিটি করিডোর, দরজা, জানালা সব কিন্তু তার জানা। তোমার কি মনে হয়? শার্লক নিচু স্বরে বলল। আমি বললাম, এ ধরনের মানুষ ভয়ঙ্কর হতে পারে বটে, কিন্তু সে অত্যন্ত অনুগত তো। হোমস উত্তর দিল পাইপের ধোঁয়া ছেড়ে, মাই ডিয়ার ওয়াটসন, অত্যন্ত অনুগত মানুষরাই কিন্তু সবচেয়ে ভালো গোপন রাখে। আচ্ছা চলো এবার আসি পেমব্রোকে। আমি অস্বস্তি বোধ করলাম। তুমি কি তাকে সন্দেহ করছো? হোমস ধীরে মাথা নেড়ে বলল, আমি কাউকেই বাদ দিই না ওয়াটসন, বিশেষত যখন সে আমার চেয়ে বেশি জানে। কি অর্থে? সে এখানে ছিল শুরু থেকে। ভিকটিমের শেষ কথোপকথন তার সঙ্গেই, এবং সে একমাত্র ব্যক্তি যে মেডিকেল এভিডেন্স ম্যানিপুলেট করতে সক্ষম। আমি কিছু বলতে পারলাম না। পাইপে মুখ লাগিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তবে কি জানো ওয়াটসন, তার চোখে আমি অপরাধীর আত্মবিশ্বাস দেখি না, আমি দেখি অসহায়তা আর বিভ্রান্তি, অর্থাৎ সে যেন ফেঁসে গেছে, বুঝলে? কিছুক্ষণ নীরবতার পর হোমস ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। এই বাড়িতে কেউ খুনি নয় ওয়াটসন। আমি বিস্মিত হয়ে তাকালাম। তাহলে? সে জানালার বাইরে কুয়াশায় ঢাকা বনভূমির দিকে তাকিয়ে বলল, এই বাড়ির ভেতরে আছে ভয়,
কিন্তু অপরাধ নেই, অপরাধটা বাইরে। বাইরে? হ্যাঁ, বাড়ির কেউ যদি কোনো কারণে এডওয়ার্ডকে মারত, তাহলে সে ভয় নয়, বরং সবসময় একটা নিশ্চয়তা অনুভব করত, কারণ না সে কাজটা পরিকল্পনা মাফিকই করেছে। সে সর্বদা এটাই ভাবত যে তার বানানো রাস্তাতে তার সম্মুখীন কেউ ভুল করে হোক বা ঠিক করে হোক হাঁটছে কি না। না হয় ওয়াটসন, এটা বাড়ির কারোর কাজ নয়। সকলের মধ্যে এডওয়ার্ডকে হারানোর একটা চাপা কষ্ট আছে, বুঝলে? সেটা আমি প্রাথমিক দেখাতেই বুঝে গেছি। পাইপটা রেখে সে উঠে দাঁড়ালো, ধীরে টেবিলে ফিরে এসে একটা বৃত্ত আঁকল। আমরা যাদের দেখছি তারা সবাই এই বৃত্তের ভিতরে। তারপর বাইরে আর একটা বড় বৃত্ত টানল। কিন্তু খেলাটা চলছে এখানে। কি বোঝাতে চাইছো এ দিয়ে? হোমস নিচু স্বরে বলল, এই কেসে একজন অদৃশ্য প্লেয়ার আছে ডক্টর, যে না এই বাড়ির না এই গ্রামের। এটাই হয়তো তোমার ব্ল্যাকমেয়ার হলোয়ের আতঙ্ক। আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। পরদিন সকাল। ব্ল্যাকমেয়ার হলোর আকাশ আজ আরও বেশি মেঘলা। ব্রেকফাস্ট টেবিলে বসার আগেই হোমস আমাকে ইশারা করল। তার চোখে শিকারী বিড়ালের মতো একাগ্রতা। হোমস একবার দিনের আলোয় এডওয়ার্ডের ঘরে ঢুকতে চাইল। পেমব্রোক, আমি আর শার্লক দ্রুত পায়ে এডওয়ার্ডের ঘরে ঢুকলাম। হোমস, আমরা তো গতকালই এই ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, আবার এখানে কেন? হোমস সোজা বুকশেল্ফের দিকে এগিয়ে গেল। সে তাক থেকে ফ্লোরা অ্যান্ড ফনা অফ ডার্টমুর নামে বইটা নামাল। আমার এবং পেমব্রোকের দুজনেরই ভুরুতে টান পড়ল। ওয়াটসন, গতকাল রাতে আমি এসেছিলাম এটা দেখতে এই ঘরে আর কেউ ঢোকে কি না, কাজেই লুকিয়েছিলাম। মনে আছে তোমাকে আমি শুরুতেই বলেছি এই পরিবারের কেউ সাসপেক্ট নয়। পরে বাইরে বেরিয়ে রাতে আমি করিডোরের দেওয়ালে একটা অস্পষ্ট লালচে দাগ লক্ষ্য করি, ঠিক যেন কেউ কান পেতে দেওয়ালে ঠেস দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল, আর তার কোটের বোতাম বা কোনো অংশ দেওয়ালে ঘষা লেগেছে। কাজেই ভাবলাম একবার এডওয়ার্ডের ঘরে গিয়ে দেখি তো কাউকে পাই কিনা। তখন আমি লন্ঠনের আলোয় একটা জিনিস লক্ষ্য করি, কিন্তু তখনও তার অর্থ উদ্ধার করতে পারিনি। তাই বইটা আমি সরাইনি, যাতে অপরাধী সতর্ক না হয়। কি লক্ষ্য করেছিলে? ধুলো ওয়াটসন, ধুলো। ধুলো কখনো মিথ্যা বলে না। লক্ষ্য করো, এই তাকের বাকি সব কটা বইয়ের উপর ধূসর ধুলোর আস্তরণ জমেছে, কিন্তু কেবল এই বইটার উপরের অংশ পরিষ্কার। এর মানে এডওয়ার্ড নিখোঁজ হওয়ার ঠিক আগে পর্যন্ত এই বইটা নিয়মিত নড়াচড়া করত। আর অপরাধী বা চোরেরা সাধারণত দামি ফাইল বা ডায়েরি খোঁজে। বোটানি বা গাছপালার বই তাদের কাছে অপ্রয়োজনীয়, তাই তারা এটা ঘাঁটায়নি। হোমস বইটা খুলল। সারা রাত আমি ভেবেছি কেন একজন ভূতত্ত্ববিদ গাছপালার বই এত পড়বে। উত্তরটা লুকিয়ে আছে এই পাতায়। হোমস বইটির মাঝখানে একটা পাতা খুলল। সেখানে স্থানীয় বিষাক্ত গাছ অ্যাকোনাইটের ছবি। ছবির নিচে এডওয়ার্ডের হাতের পেন্সিল দিয়ে কিছু ল্যাটিন নাম লেখা। দেখেছ, এই ল্যাটিন নামগুলোর নিচে খুব সূক্ষ্মভাবে পেন্সিলের দাগ দেওয়া। সাধারণ চোখে মনে হবে পড়ার সময় দাগ দিয়েছে, কিন্তু তুমি যদি দাগ দেওয়া অক্ষরগুলো পরপর সাজাও। হোমস পকেট থেকে এক টুকরো কাগজ বের করল। তাতে লেখা VIINORTHHAT 7 নর্থ শ্যাট, মানে 7 নম্বর উত্তরখনি। এক্স্যাক্টলি। আর এই বইয়ের 138 নম্বর পাতায় একটি পুরনো হাতে আঁকা ম্যাপের স্কেচ আছে, যার কোনায় লেখা ডেভিলস চিমনি। স্থানীয় ম্যাপে এই জায়গাটি পরিত্যক্ত খনি এলাকার একদম শেষ প্রান্তে।
এডওয়ার্ড এখানে কিছু পেয়েছিল, এমন কিছু যার মূল্য তার প্রাণের চেয়েও বেশি। গুপ্তধন? হয়তো সোনা দানা নয় ওয়াটসন, তার চেয়েও দামি কিছু। ডেভনের এই খনিগুলো একসময় টিন এবং তামার জন্য বিখ্যাত ছিল, কিন্তু এডওয়ার্ডের আগ্রহ ছিল ভূতত্ত্বে। আমার অনুমান সে এমন কোনো খনিজ বা ধাতুর সন্ধান পেয়েছিল যা এই আধুনিক যুগে বাষ্পীয় ইঞ্জিন বা সমরাস্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলো, বেলা পড়ে আসার আগেই আমাদের শয়তানের চিমনি দর্শন করে আসতে হবে। আচ্ছা, তার আগে চলো একবার গ্রামটা ঘুরে দেখা যাক, তারপর জঙ্গলটা। দুপুরের পর আমরা গ্রামের দিকে রওনা দিলাম। প্রথমে গ্রামের সরইখানাতে ঢুকলাম। ওটার নাম দ্য হ্যাঙ্গিং ম্যান। লক্ষ্য করলাম লোকজনের মুখে চোখে স্পষ্ট আতঙ্ক। হোমের সাথে তাদের কথোপকথনে উঠে এলো একটাই শব্দ, ওয়্যারউল। হোমসের প্রশ্নের উত্তরে একটা কাঁপা কাঁপা শব্দ। সরইখানার মালিক বলল, সাহেব, ওটার নাম মুখে আনবেন না। গত অমাবস্যায় জেমসের ভেড়াগুলোকে ছিঁড়ে ফেলেছে। ওটা মানুষ না, ওটা শয়তান। এই কথার সাথে অনেকেই সঙ্গ দিল। আরো চারপাশে এরোর সাথে কথা বলা হলো। এই নেকড়ের সম্পর্কে বেশ একটা সুন্দর কাহিনী শুনলাম গ্রামের আরো একজনের কাছ থেকে। তিনি সরইখানা থেকে দুটো বাড়ি পরেই থাকেন, নাম হিল্টন। তার বাড়ির দাওয়াতে বসে কথা হচ্ছিল। হঠাৎই সে নেকড়ের প্রসঙ্গে ভারী চমৎকার একটা ঘটনা তুলল। মিস্টার হোমস, আপনি যা দেখেছেন গ্রামবাসীরা বিশ্বাস করে তা হলো বিস্ট অফ ব্ল্যাকমেয়ার। কিন্তু এর জন্ম আজ নয়, আজ থেকে প্রায় 200 বছর আগে। অ্যাসক্রফট পরিবারের এক পূর্বপুরুষ ছিলেন, নাম সাইলাস অ্যাসক্রফট। এই সাইলাস ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, অধার্মিক এবং ভয়ানক লোভী। সাইলাসের লোভ ছিল মাটির নিচের সম্পদের প্রতি। সালটা তখন 1642, সিভিল ওয়ারের সময়। এই সাইলাস বিশ্বাস করতেন ব্ল্যাকমেয়ারের এই জলাভূমির নিচে শয়তানের লুকোনো এক গুপ্তধনের ভান্ডার আছে, যেখানে এমন এক কালো ধাতু পাওয়া যায় যা সোনাকে হার মানাবে। তিনি গ্রামের গরিব মানুষদের জোর করে তার খনিতে কাজ করাতেন। বিশ্রাম নিলেই চাবুক পড়ত। লোককথায় শুনেছি এক অমাবস্যার রাতে খনিতে ধস নামে। ভেতরে তখনও 12 জন শ্রমিক কাজ করছিল। গ্রামের লোক ছুটে এসে সাইলাসকে অনুরোধ করে কাজ বন্ধ করে মানুষগুলোকে উদ্ধার করতে, কিন্তু সাইলাস উন্মত্তের মতো হাসেন। তিনি বলেন, মানুষ 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 মরুক, আমার ধাতুটা চাই। যদি শয়তানের সাথে চুক্তি করতে হয় আমি তাই করব। দরকার পড়লে আমি আমার আত্মা বেচে দেব। বিনিময়ে আমাকে এমন শক্তি নিতে হবে যেন আমি এই শক্ত পাথর নখ দিয়ে চিড়ে ফেলতে পারি। আর সেটার জন্য যদি এই কয়েকটা পোকা মাকড়ের বলি দিতে লাগে, তাতে মন্দ কি? হ্যাঁ, এদেরই আত্মা আমি শয়তানকে সমর্পণ করব। তোরা আমায় শেখাস না যে কি করতে হবে, মূর্খের দল, স্কাউন্ডার, শালা গিয়ে ভূত, ভাগ এখান থেকে। কথিত আছে সেই রাতে ব্ল্যাকমেয়ারের বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে যায়। খনির গহ্বর থেকে এক অমানবিক গর্জন ভেসে আসে। কিছু গ্রামবাসী রাতে দেখে সাইলাস অ্যাসক্রফট যেন স্তম্ভিত ও হিপনোটাইজড হয়ে হঠাৎ একাই একটা মশাল হাতে সেই ধসে পড়া খনির ভেতরে ঢুকে যায়। তিনি আর কখনো মানুষ হয়ে ফিরে আসেননি।
পরদিন সকালে খনির মুখে সাইলাসের ছেঁড়া জামা কাপড় পাওয়া যায়, আর পাওয়া যায় পাথরের গায়ে বিশাল এক থাবার দাগ। শ্রমিকদের লাশগুলো পাওয়া যায়নি, কিন্তু খনির দেয়ালে খোদাই করা ছিল এক অদ্ভুত চিহ্ন, একটা মানে বিকট দর্শন, নেকড়ের আঁচড়। সেই থেকে বিশ্বাস করা হয় সাইলাসের সেই অপবিত্র ইচ্ছা পূরণ হয়েছিল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। সব শোনার পর হোমস দেখলাম দূরের দিকে চেয়ে কি যেন একটা ভাবছে। আমরা এবার ফিরতে যাব, তখনই হোমস পেছন থেকে বলে উঠল, তোমরা গেলে যাও, আমি একবার সত্যি সত্যি ওই নেকড়ের দর্শন পেতে চাই। আমি আর পেমব্রোক বেশ হতবাক। সে আতঙ্কিত হয়ে বলল, মিস্টার হোমস, এখন জঙ্গলে ঢোকা মানেই তো আত্মহত্যা। অন্ধকার তো হয়ে গেছে। মিথ সত্যি না হোক, অপরাধীদের অবাধ বিচরণ তো শুরু হয়ে যাবে। নেকড়ে তো নয়, কিন্তু তার আড়ালে ওদের এই নৃশংসতা কোন পর্বে যেতে পারে তার তো কোনো আন্দাজ নেই। হোমসের কণ্ঠে জেদ লক্ষ্য করলাম। বেশ, তবে একবার দেখাই যাক। গ্রামবাসীদের সতর্কবার্তা উপেক্ষা করে আমরা তিনজন শেষমেশ ওই কুখ্যাত জঙ্গলে প্রবেশ করলাম। চারপাশ অন্ধকার হয়ে আসছে, কুয়াশার চাদর যেন আমাদের গিলে ফেলতে চাইছে। বাতাসের শীষ শব্দে মনে হচ্ছে কেউ কাঁদছে। আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পর জঙ্গলের বেশ গভীরে পৌঁছালাম। হোমস আমাদের থেকে কিছু এগিয়ে ছিল। সে ঝোপঝাড়ের দিকে আঙুল দিয়ে কিছু একটা দেখানোর ভান করছিল। হঠাৎ করে চোখের পলকে হোমস উধাও হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, হোমস, হোমস, হোমস! কোনো সাড়া শব্দ নেই, কেবল বাতাসের শব্দ। পেমব্রোক ভয়ে কাঁপছে। ওয়াটসন, আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সেই হাড় হিম করা শব্দ। নেকড়ের গর্জন ভেসে এলো একটা, কিন্তু কোনো সাধারণ নেকড়ের নয়। এ যেন পাতাল থেকে উঠে আসা কোনো দানবী অহংকার। তারপরেই শোনা গেল হোমসের গলা, এক তীব্র আর্তনাদ। বাঁচাও, ওয়াটসন, পালাও! আমি রিভলভার বের করে শব্দের দিকে দৌড় দিলাম। হোমস, আমি আসছি! ঝোপের আড়ালে গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। হোমস মাটিতে পড়ে আছে, তার কোট ছিঁড়ে ফালা ফালা, তার কাঁধ এবং হাত দিয়ে রক্ত ঝরছে, আর তার সামনে ঝোপের আড়ালে দুটো জলজলে লাল চোখ দেখা যাচ্ছে, যা মুহূর্তের জন্য অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। পেমব্রোক ছুটে এলো। ঈশ্বর, ওটাকে মেরে ফেলেছে। আমি হোমসের কাছে বসে তার নাড়ি দেখলাম, জ্বলছে কিন্তু দুর্বল। হোমস বিড়বিড় করছে, ওটা ওটা মানুষ নয় ওয়াটসন, ওটা ওটা দানব। তারপর জ্ঞান হারালো সে। আমরা কোনো মতে ধরাধরি করে রক্তাক্ত হোমসকে ম্যানরে ফিরিয়ে আনলাম। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। লন্ডনের বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস নেকড়ে মানবের আক্রমণে মৃতপ্রায়। পরের 2 দিন অ্যাসক্রফট ম্যানরের পরিবেশ ছিল থমথমে। হোমস তার ঘরে শুয়ে, তার সারা গায়ে ব্যান্ডেজ। আমি তাকে কড়া নজরে রেখেছি। স্যার রেজিনাল্ড, লেডি মার্গারেট, এমনকি ক্যাপ্টেন হেনরিও দেখতে এলেন। হেনরি দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, অবস্থা কেমন ডাক্তার? আমি গম্ভীর মুখে বললাম, খুবই খারাপ। শারীরিক ক্ষতের চেয়ে মানসিক আঘাত বেশি। হোমস প্রলাপ বকছে।
সে বলছে এই কেস সমাধান করা মানুষের সাধ্য নয়। সে কালই লন্ডনে ফিরে যেতে চায়। হেনরির মুখে এক মুহূর্তের জন্য স্বস্তির ছায়া দেখলাম। সে বলল, আমি আগেই বলেছিলাম এখানে একটা অশুভ শক্তি আছে। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে হোমসের ঘরের দরজা বন্ধ, তখন ঘটল আসল ঘটনা। আমি মোমবাতি নিয়ে বসে আছি। হঠাৎ দেখি মুমূর্ষ হোমস বিছানা ছেড়ে উঠে পড়ল। আয়েশি ভঙ্গিতে তার পাইপে তামাক ভরল। তার কাঁধের ব্যান্ডেজটা আলগা। হোমস, তুমি কি করছো বলো তো? হোমস ব্যথায় কুঁকড়ে গিয়ে খুব ধীর ও ভিড় জড়ানো কণ্ঠে বলতে শুরু করলো, ওয়াটসন, আমি আমি অনেক অপরাধী দেখেছি, অনেক নরপিশাচের মুখোমুখি হয়েছে, কিন্তু আজ জঙ্গলে আমি যা দেখলাম তা প্রকৃতির কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা যখন জঙ্গল দিয়ে হাঁটছিলাম, আমি তোমাদের থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। কুয়াশা তখন এত ঘন যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপের নড়াচড়াটা বাতাসের জন্য হচ্ছে না, বাতাসের উল্টো দিকে ঝোপগুলো নড়ছিল। আমি থামলাম। তখনই নাকে এলো সেই গন্ধটা, এক তীব্র কটু গন্ধ, যেন বহুদিনের পচা মাংস আর আর সালফারের একটা ঝাঁঝালো গন্ধ মেশানো। আমি রিভলভার বের করবার আগেই ওটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওয়াটসন, ওটার গতি কোনো মানুষের হতে পারে না। মনে হলো একটা চলন্ত ঘোড়ার গাড়ি এসে আমাকে ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে একটা ওক গাছের গুঁড়িতে ধাক্কা খেলাম। আমার মাথাটা ঘুরে গেল। আমি মুখ তুলে তাকালাম আর দেখলাম দুটো জলজলে লাল চোখ অন্ধকারে ভাসছে। কোনো চোখে মনি নেই, শুধু আগুন। ওটা আমার বুকের ওপর চেপে বসলো। আমি ওটার নিঃশ্বাস অনুভব করছিলাম, গরম, ভ্যাপসা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ওটার গলার শব্দটা। ওটার গর্জন করছিল, কিন্তু সেই গর্জনের গভীরে একটা অদ্ভুত যান্ত্রিক হিসিস শব্দ ছিল, যেটা কোনো স্টিম ইঞ্জিনের পাইপ লিক করছে। আমি ওটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলাম। আমার হাত ওটার বুকে লাগলো। বিশ্বাস করো বর্ষণ, ওটা রক্ত মাংসের শরীর বলে মনে হলো না। মনে হলো পাথরের মতো শক্ত কিছু, যার উপরে রুক্ষ পশম জড়ানো। আমি আমার সর্বশক্তি দিয়ে বাধা দিলাম, কিন্তু তখনই ওটা আবার থাবা তুলল। চাঁদের আলোয় আমি ঝিলিক দিতে দেখলাম নখগুলো। ওগুলো কোনো পশুর নখ নয়, ওগুলো যেন এক একটা ধারালো ফলার মতো। ওটা যখন আমার কাঁধে আঘাত করলো, মনে হলো গরম ছুরি মাঝখানে ঢুকে যাচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ওটা আমার দিকে ঝুঁকে এলো। মনে হলো এখনই আমার গলাটা ছিঁড়ে নেবে, কিন্তু তারপর হঠাৎ দূর থেকে তোমাদের গলার আওয়াজ ভেসে এলো। ওটা থমকে গেল, আমাকে শেষবারের মতো একটা ধাক্কা দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে আমি একটা শব্দ শুনেছি বর্ষণ, একটা ক্লিক আর ক্ল্যাঙ্ক শব্দ, যেন ধাতুর সাথে ধাতুর ঘর্ষণ লাগলো। পেমব্রোক ঠিকই বলেছিল, এখানে এমন কিছু আছে যা আমাদের বিজ্ঞানের বাইরে। আমি আর লড়তে পারছি না বর্ষণ, আমার মাথা কাজ করছে না। এই অভিশাপ সত্যি, এই অভিশাপ সত্যি, সত্যি। এরপর থেকে 2 দিন কেটে গেছে। গ্রামাঞ্চলে ছোট থেকে ছোট ঘটনাও ছড়িয়ে পড়তে সময় লাগে না। কাজেই গোটা গ্রামের বদ্ধমূল ধারণা হলো নেকড়ের অভিশাপ এবার ধীরে ধীরে সকলকে গ্রাস করবে। 3 দিনের মাথায় রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হোমস সাধারণ দিনগুলোর মতোই রেস্টে আছে। আমিও ভাবছি কি করা উচিত। কি একটা ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ পেছনে একটা টোকা অনুভব করলাম। হোমস ডাকছে, কণ্ঠস্বরে এখনো অসুস্থতার ছোঁয়া। চমক ভাঙল, ঘুরে বসলাম। দেখি শরীর অসুস্থ, তবুও সে উঠে বসেছে। আমি কিছু একটা বলতে যাব, হোমস ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আস্তে ওয়াটসন, দেওয়ালেরও কান আছে। সঠিক না জানলে অনুমান করতে পারছি ঘটনার যুক্তিযুক্ত ব্যাখ্যাটা কি। এখনই নাম নেব না, তবে যা হয়েছে তাতে একটা সুবিধা হয়েছে। শত্রুপক্ষকে এটা বিশ্বাস করানো দরকার ছিল যে আমি ভয় পেয়েছি।
আমি হেরে গেছি। এখন তারা অসতর্ক হবে, তারা ভাববে মাঠ পরিষ্কার, তাই তারা তাদের কাজ আবার পুরোদমে শুরু করবে। হোমস আমার দিকে ঝুঁকে এলো, তার চোখ এখন ঝলঝলে। ওয়াটসন, এই দুদিন শুয়ে শুয়ে আমি সবটা মিলিয়ে নিয়েছি। আমার হাইপোথিসিস বলছে রিহেন হলো সেই ইনসাইডার। তার প্রচুর জুয়ার দেনা আছে লন্ডনে। হোমসের কথার অর্থ আমি বুঝতে পারলাম। সে আমার হাতে একটা ছোট বায়োনোকুলার ধরিয়ে দিল। আজ রাতে তোমার একটা কাজ আছে ডক্টর। আমাদের এই রিহেন মনে হয় আজ রাতে বেরোবে। সে যাবে তার উপর মহলের লোকেদের খবর দিতে যে শার্লক হোমস আর কোনো বাধা নয়। তুমি ছায়ার মতো তাকে অনুসরণ করবে। সে তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে এডওয়ার্ডকে খুন করা হয়েছিল, সেই শয়তানের চিমনিতে। আর তুমি? আমি বিছানায় পড়ে থাকবো, অন্তত সকাল পর্যন্ত। যখন হেনরি ফিরবে তখন সে দেখবে তার জন্য এক বড় চমক অপেক্ষা করছে। সেদিন গভীর রাতে আমি কালো ওভারকোট পরে নিঃশব্দে ক্যাপ্টেন হেনরিকে অনুসরণ করলাম। হোমসের ধারণা ছিল যে এখনো ক্যাপ্টেন হেনরি নজর রাখছে, তাই সে খোলাসা করে কিছু বলেনি, কিন্তু যা বোঝার আমি বুঝে গিয়েছিলাম। গভীর রাত। দেখলাম হোমসের অনুমানই সত্যি। সে ম্যানরের পেছনের দরজা দিয়ে বের হয়ে মুরের দিকে চলল। তার হাতে একটা লণ্ঠন। কুয়াশার মধ্য দিয়ে তাকে অনুসরণ করতে করতে বুঝলাম হোমস ভুল বলেনি। হেনরি সোজা সেই পরিত্যক্ত খনি এলাকার দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে থামল। অন্ধকারের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। সেই বিশাল দেহী নেকড়ে মানবের মতো একটা বীভৎস কিছু দাঁড়িয়ে, কিন্তু এখন তার মুখে কোনো মুখোশ নেই। হেনরি উত্তেজিত গলায় বলল, তোমরা হোমসকে মারলে কেন? কথা ছিল শুধু ভয় দেখানো। লোকটা কর্কশ গলায় বলল, ও বেশি বাড়াবাড়ি করছিল, তবে চিন্তা নেই, শুনলাম ও খালি পালাচ্ছে। এখন আমরা কাজ শুরু করতে পারি। ভ্যান সাহেব খবর পাঠিয়েছেন, কাল রাতেই সব মাল পাচার হবে। আমি ঝোপের আড়ালে বসে সবটা শুনলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে। হেনরি বিশ্বাসঘাতক। আমি যখন ম্যানরে ফিরলাম তখন ভোর হতে চলছে। হোমস জানালার ধারে দাঁড়িয়ে ভোরের আলো দেখছে। আমাকে দেখে বলল, কনফার্মড? কনফার্মড। হোমস তার ব্যান্ডেজগুলো খুলে ফেলল। চমৎকার। ওয়াটসন, রিভলভার পরিষ্কার করে নাও, ব্যাগটা গুছিয়ে নাও। সোজা ব্রেকার স্ট্রিটে গিয়ে কয়েকদিন ভালো করে রেস্ট নিতে হবে। এই কেসে হোমস অপারো, যা করার স্কটল্যান্ড ইয়ার্ডই করুক। সে নয় ওখানে গিয়ে একটা চিঠি লেস্টার্ডকে পাঠিয়ে দেবো। আমি তো হতবাক। হোমস এত বুঝে শুনে শেষমেশ ঘরে ফেরার সিদ্ধান্ত নিল। পেমব্রোক হয়তো কিছু একটা বলতে আসছিল, কিন্তু সেও ব্যাপার স্যাপার দেখে হতবাক। অগত্যা একরকম সকলকে অবাক করে দিয়েই আমরা ফিরে আসবার পথ ধরলাম। অ্যাসক্রাফট ম্যানরের সদর দরজায় ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। শার্লক হোমসকে ধরে ধরে গাড়িতে তোলা হলো। তার হাতে লাঠি, গায়ে ভারী কোট, আর মাথায় এমনভাবে ব্যান্ডেজ বাঁধা যে তার মুখ প্রায় দেখাই যাচ্ছে না। সে খুব দুর্বল এবং অসুস্থ। ক্যাপ্টেন হেনরি এবং স্যার রেজিনাল্ড আমাদের বিদায় জানাতে গেট পর্যন্ত এলেন। হেনরি মুখে একরাশ সহানুভূতি নিয়ে বলল, মিস্টার হোমস, আপনার এই অবস্থায় চলে যাওয়াটা আমাদের খারাপ লাগছে, কিন্তু ডাক্তার ওয়াটসন যা বললেন, লন্ডনের উন্নত চিকিৎসা আপনার এখন খুব প্রয়োজন। বুঝলাম এ সবই মেকি। হোমস দুর্বল গলায় কাঁপা কাঁপা স্বরে উত্তর দিল, আমার আর সামর্থ্য নেই ক্যাপ্টেন। ব্ল্যাকমেয়ারের শক্তি আমার লজিকের চেয়ে অনেক বেশি। আমি হার মানলাম। হেনরির চোখে আমি স্পষ্ট স্বস্তির ঝিলিক দেখতে পেলাম। সে ভাবছে আপদ বিদায় হলো। আমরা স্টেশনে পৌঁছালাম। ট্রেন ছাড়তে আরো কয়েক মিনিট বাকি আছে।
আমরা ফার্স্ট ক্লাসে একটা ব্যক্তিগত কুপেতে গিয়ে বসলাম। আমি জানলার পর্দা নামিয়ে দিলাম। প্ল্যাটফর্মে হেনরির পাঠানো লোক নিশ্চয়ই নজর রাখছে যে আমরা সত্যি চলে যাচ্ছি কি না। আমি পর্দাটা একটু সরিয়ে দেখলাম, কই তেমন কেউ নেই তো। সাধারণ লোকজনই দাঁড়িয়ে, হয়তো তাদের মধ্যে কেউ মিশে থাকতে পারে। গার্ড হুইসেল বাজালো, ট্রেনের চাকা গড়াতে শুরু করল। ঝকঝক শব্দে গতি বাড়ছে। হঠাৎ হোমস সোজা হয়ে বসল। মুহূর্তের মধ্যে তার অসুস্থতা যেন উধাও। সে তার হাতের লাঠিটা সিটের উপর ছুঁড়ে ফেলে দিল। ওয়াটসন, দরজার লকটা খোলো, উল্টো দিকে দরজা। মানে? ট্রেন তো চলছে। প্রশ্ন করার সময় নেই, লাফ দাও। ট্রেন তখনও প্ল্যাটফর্ম ছাড়াইনি পুরোপুরি, কিন্তু গতি বাড়ছে। আমরা প্ল্যাটফর্মের উল্টো দিকে, যেখানে একটু অন্ধকার মতো ঝোপঝাড় রয়েছে, সেদিকে দরজা খুলে চলন্ত ট্রেন থেকে অন্ধকারে নেমে পড়লাম। ট্রেনের গতি কম থাকায় খুব একটা সমস্যা হলো না। ট্রেনটি ধোঁয়া ছেড়ে আমাদের ফেলে রেখে লন্ডনের পথে অদৃশ্য হয়ে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হেনরির গুপ্তচর জানল শার্লক হোমস লন্ডন চলে গেছে। আমি ধুলো ছেড়ে উঠে দাঁড়ালাম। হোমস, এর মানে কি? আমরা নামলাম কেন? আর তুমি এই অবস্থায় ঠিক কি হচ্ছে বলো তো হোমস? হোমস অন্ধকারে তার হ্যাটটা ঠিক করে নিল। তার চোখে এখন সেই পুরনো শিকারী দীপ্তি। শত্রুকে তখনই সবচেয়ে ভালো আঘাত করা যায় যখন সে মনে করে যুদ্ধ শেষ হয়ে গেছে। হেনরি এখন নিশ্চিত যে মাঠ পরিষ্কার, তাই আজ রাতেই সে তার আসল রূপ দেখাবে। আর আমরা সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ফিরে এসেছি। আর চিন্তা নেই, বাইরে কেবল ক্ষত আছে, গায়ে জোরটা ঠিক ফিরে এসেছে। কারোর জীবনের দাম দিতে গেলে যে নিজের জীবনকে আগে বিপন্ন করতে হয়, ডক্টর। স্টেশনের পেছনের এক নির্জন ওক গাছের নিচে একটা পুরনো শেড। সেখানে আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল ডাক্তার পেমব্রোক। তার হাতে একটা বড় ক্যানভাস ব্যাগ। আমাদের দেখে পেমব্রোক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আপনারা ঠিকভাবে নামতে পেরেছেন। মিস্টার হোমস, আপনার কথা মতো সব তৈরি। বুঝলাম এই গোটা ঘটনাটাই আমার অলক্ষ্যে পূর্ব নির্ধারিত ছিল। পেমব্রোক যেখানে আছে সেখানে হোমসের শরীরের চিন্তা আর না করাই ভালো। মনে হয় কোনো হাইপার ডোজ দিয়ে দিয়েছে। ওর তো আর জ্ঞানের অভাব নেই। যাই হোক, পরে জিজ্ঞেস করে নেব হোমসকে। হোমস ব্যাগটা খুলল। ভেতরে খনি শ্রমিকদের পুরনো তেলকালি মাখা পোশাক, টুপি এবং কিছু কয়লার গুঁড়ো। ভদ্রলোক সাজেই রহস্য ভেদ করা যাবে না, ওয়াটসন। হোমস একটা নোংরা জ্যাকেট আমার দিকে ছুড়ে দিল। আজ আমাদের মিশে যেতে হবে ব্ল্যাকমেয়ারের মাটি আর অন্ধকারের পথে। আমরা এখন আর লন্ডনের ভদ্রলোক নই, আমরা স্থানীয় খনি মজুর। কিছুক্ষণের মধ্যেই আমাদের চেহারা বদলে গেল। মুখে কয়লার গুঁড়ো আর কাদা মেখে আমরা তিনজনই ছদ্মবেশ ধারণ করলাম। পেমব্রোক তার ডাক্তারির ব্যাগ লুকিয়ে রাখল। তার বদলে নিল একটা লণ্ঠন আর একটা লাঠি। চলো ভদ্রলোকের দল, একটু অভদ্র হয়ে যাওয়া যাক। শয়তানের চিমনি আমাদের ডাকছে। আমরা আবার সেই অভিশপ্ত জঙ্গলের পথ ধরলাম। কিন্তু এবার আমরা শিকার হতে আসিনি, এসেছি শিকার করতে। হেনরি জানতো না যে ট্রেনটি লন্ডন চলে গেছে সেটি ছিল ফাঁকা। আসল বিপদ এখন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। দুপুরের পর আমরা এসে পৌঁছালাম ডেভনে। সেই পুরনো সরাইখানাতে একটু নাকে মুখে দুটো গুজে বিকেল গড়িয়ে সন্ধে হতেই কুয়াশাচ্ছন্ন মোড়ের বুক চিরে আমরা এগিয়ে চললাম। জায়গাটা সত্যি গা ছমছমে। পায়ের নিচে নরম কাদা আর চারপাশে ফ্যাকাশে রঙের কাটা ঝোপ। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা একটা পাথুরের টিলার সামনে এসে দাঁড়ালাম। টিলার গা বেয়ে একটা সরু গুহার মতো নিচে নেমে গেছে। স্থানীয়রা একেই বলে শয়তানের গুহা। মুখটা লতাপাতায় ঢাকা।
যেন বহু বছর কেউ এখানে আসে। কিন্তু হোম নিচু হয়ে মাটি পরীক্ষা করল। আশেপাশে বেশ কিছু দানবীয় পায়ের ছাপ, আষ্টে গন্ধ খেয়াল করলাম। মনে হচ্ছে অন্য কোনো এক জগতে প্রবেশ করেছি। সাবধান ওয়াটসন, রিভলভার তৈরি রাখো। এখানে কেউ সম্প্রতি এসেছে। এই দেখো, পাথরের গায়ে তাজা আঁচড়, আর কাদার উপর। সে লণ্ঠন নিচু করল। কাদার উপর এক অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো, কিন্তু আকারে অস্বাভাবিক বড়, এবং নখগুলো মাটির গভীরে গেঁথে গেছে। ওয়্যারউলফ, কিংবা ওয়্যারউলফের জুতো পরা কোনো মানুষ। এসো। আমরা গুহার ভেতরে ঢুকলাম। ভেতরটা স্যাঁতসেঁতে এবং অন্ধকার। টর্চের আলোয় দেখা গেল পুরনো খনির রেল লাইনগুলো মরচে ধরে বেঁকে গেছে। সুড়ঙ্গটি ক্রমশ নিচের দিকে নেমে গেছে। বাতাসের গন্ধটা ভারী সালফার এবং পচা মাংসের মতো। প্রায় 15 মিনিট হাঁটার পর সুড়ঙ্গটি একটা বিশাল গুহায় গিয়ে শেষ হল। জায়গাটি দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এটা কোনো সাধারণ গুহা নয়, বরং একটা গোপন কারখানা। এক কোণে কিছু আধুনিক যন্ত্রপাতি, বিকার এবং ল্যাবরেটরির সরঞ্জাম, আর মেঝের মাঝখানে একটা গভীর গর্ত। সেখান থেকে এক নীলাভ আভা বের হচ্ছে। হোমস দ্রুত পায়ে টেবিলের কাছে গেল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পাথর। ইউরেকা! যা ভেবেছিলাম তাই, উলফ্রামাইট বা টাংস্টেন। ওয়াটসন, এই ধাতুটি বর্তমানের ইস্পাত শিল্পের জন্য সোনার চেয়েও দামি। এডওয়ার্ড এই পুরনো খনিতে টাংস্টেনের এই বিশাল ভান্ডার খুঁজে পেয়েছিল। এই জমি যার দখলে থাকবে সে কোটিপতি হবে। তাহলে কি জমির লোভে তাকে খুন করা হয়েছে? শুধু জমির লোভ নয়, দেখো এই টেবিলের উপর কি আছে। সে একটা কাচের জার তুলে ধরল। ভেতরে শুকনো কিছু পাতা এবং গুঁড়ো। এগুলো ধুতুরা এবং বিশেষ ধরনের ছত্রাক। এগুলো পুড়িয়ে ধোঁয়া তৈরি করলে হ্যালুসিনেশন হয়। মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, পশু পাখির আওয়াজকে দানবের গর্জন বলে মনে করে। গ্রামের মানুষকে ভয় দেখিয়ে দূরে রাখার জন্য এই ব্যবস্থাই করা হয়েছে। ওয়্যারউলফ কোনো প্রাণী নয়, একটি মিথ যা এই কেমিক্যাল দিয়ে তৈরি। কি ঠিক বললাম তো পেমব্রোক? হঠাৎ গুহার প্রবেশপথ থেকে একটা শব্দ ভেসে, ভারী বুটের শব্দ, আর তার সঙ্গে এক যান্ত্রিক ঘড়ঘড় আওয়াজ। আমরা পাথরের আড়ালে লুকালাম। আলো আধারিতে দেখলাম গুহার মুখে একটা বিশাল অবয়ব দাঁড়িয়ে। তার সারা শরীর কালো পশমে ঢাকা, মাথায় একটা নেকড়ের খুলি, কিন্তু তার হাতে কোনো থাবা নেই। তার হাতে ধরা একটি ডাবল ব্যারেল শটগান। অবয়বটা একটা অদ্ভুত যান্ত্রিক স্বরে গর্জন করে উঠল, যা গুহার দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। এই সেই শব্দ যা গ্রামবাসীরা শোনে। তার গলার কাছে ছোট্ট একটা হর্ন বা মেগাফোন লাগানো। তৈরি থাকো ওয়াটসন, পেমব্রোক। আমাদের অদৃশ্য প্লেয়ার এবার মঞ্চে প্রবেশ করেছে, এবং সে একা নয়। অবয়বটির পেছন থেকে আরো দুজন লোক বেরিয়ে এলো। তাদের হাতে লণ্ঠন এবং গাইতি। তারা সাধারণ শ্রমিক গোছের, কিন্তু তাদের চোখমুখ বলছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। বিশাল আকৃতির নেকড়ে বেশধারী লোকটি তার মুখোশটা খুলল না, কিন্তু সে চেঁচিয়ে উঠল, ইঁদুরগুলো গর্তে ঢুকেছে, তাদের জ্যান্ত কবর দেওয়াই ভালো। ডিনামাইটগুলো লাগাও। হোমস, ওরা নিশ্চয়ই জেনে গেছে আমরা ঢুকেছি। ওরা গুহামুখ উড়িয়ে দেবে, আমাদের জীবন্ত সমাধিস্থ করবে। এত সহজে নয়। প্ল্যান বি আমার সর্বদাই তৈরি থাকে। ওই নীলাভ গর্তটার দিকে তাকাও। ওটা একটা ভেন্টিলেশন শ্যাফট। ওটা দিয়ে বাতাস বেরোচ্ছে, মানে ওটার অন্য মুখ আছে। কিন্তু তার আগে হোমস পকেট থেকে একটা ছোট শিশি বের করল। এটা সে পেমব্রোকের কাছ থেকে শুরুতেই নিয়েছিল। ঘন অ্যামোনিয়া। তোমাকে একটা নিখুঁত নিশানাবাজ হতে হবে ওয়াটসন। আমি ওদের মনোযোগ ঘোরাবো। তুমি ওই লোকটার হাতের লণ্ঠনটা লক্ষ্য করে গুলি করবে। পারবে তো পেমব্রোক? তুমিও তৈরি থেকো। আমি আফগানিস্তানে এর চেয়েও কঠিন নিশানায় গুলি করেছি। হোমস হঠাৎ পাথরের আড়াল থেকে বেরিয়ে এল। ভদ্র মহোদয়গণ,
টাংস্টেনের বাজার দর এখন বেশ চড়া, তাই না? কিন্তু তার জন্য খুন করাটা কি একটু বেশি ঝুঁকি হয়ে গেল না? নেকড়ে মানুষটি চমকে উঠল। সে বন্দুক তাক করার আগেই আমি ট্রিগার টিপলাম। গরম শব্দ করে আমার গুলি ছুটে গেল। গুলিটি সোজা গিয়ে লাগলো তার হাতের লণ্ঠন। কাজ ভেঙে তেল ছড়িয়ে পড়ল তার গায়ের পশমি পোশাক। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সঙ্গীরা তাকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। গুহার ভেতর বিশৃঙ্খলা তৈরি হল। দৌড়ো ওয়াটসন, ওই ভেন্টিলেশন শ্যাফটের দিকে। আমরা দৌড় শুরু করলাম। পেছনে আগুনের লেলিহান শিখা এবং গুন্ডাদের চিৎকার। কিন্তু শ্যাফটের কাছে পৌঁছতেই শুনলাম টিক 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 শব্দ। টাইমার, ওর আগেই ডিনামাইট সেট করে রেখেছে, লাফ দাও। আমরা সেই অন্ধকার গর্তে ঝাঁপ দিলাম। কিন্তু সেই মুহূর্তেই এক বিকট বিস্ফোরণে পেছনের পৃথিবীটা কেঁপে উঠল। আমাদের মাথার ওপর দিয়ে পাথরের চাই ধসে পড়ল। ধুলো আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার জোগাড়। আমরা গড়িয়ে পড়লাম নিচের কোনো এক জলস্রোতে। জ্ঞান যখন ফিরল তখন আমরা ভিজে জপজপে, কিন্তু বেঁচে আছি। ওপরের দিকে তাকিয়ে দেখলাম শয়তানের চিমনির মুখটা ধ্বংসস্তূপে বন্ধ হয়ে গেছে। হোমস, আমরা কি আটকা পড়েছি? না বন্ধু, বরং আমরা এখন একটি নতুন জায়গায় যাব। এই জলধারা আমাদের সোজা সেই জায়গায় নিয়ে যাবে যেখানে এই পুরো ষড়যন্ত্রের মূল কেন্দ্র বসে আছে। কি পেম্ব্রো, ঠিক বললাম তো? তুমিও গোয়েন্দাগিরিতে কম যাও না। ধন্য তোমার বুদ্ধি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হোমস তার ভিজে কোটটা ঝাড়ল। তার চোখে এখন আর কেবল কৌতূহল নেই, আছে প্রতিশোধের ঠান্ডা আগুন। যে লোকটি নেকড়ের মুখোশ পড়েছিল সে ছিল কেবল একজন ভাড়াটে গুন্ডা, কিন্তু তার মালিককে তা আমি বুঝে গেছি। চলো ওয়াটসন, আজ রাতে ব্ল্যাকমেয়ার হলর শেষ রহস্য ভেদ হবে, এবং আমি নিশ্চিত সেই মুখটা দেখলে তুমি খুব একটা খুশি হবে না। ভেন্টিলেশন শ্যাফটের ভেতর দিয়ে জলস্রোতে ভেসে একটা পাথুরে গুহার মেঝেতে এসে পড়েছি আমরা। জায়গাটা অন্ধকার, কিন্তু দূরে একটা মশালের আলো দেখা যাচ্ছে। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু হোমসের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে উঠে দাঁড়ালো, ভেজা কোটটা ঝেড়ে নি। হোমস ফিসফিস করে বলল, আমরা এখন ম্যানরের ঠিক নিচে। অ্যাস্করভ এস্টেটের পুরনো ওয়াইন সেলারের সাথে এই সুড়ঙ্গটার যোগ আছে। চলো, নাটকের শেষ দৃশ্যটা মঞ্চস্থ করার সময় হয়েছে। আমরা সন্তর্পণে পাথুরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। একটা ভারী কাঠের দরজা। হোমস পকেট থেকে তার ছোট ছুরিটি বের করে লকের ভেতর ঢোকালো। ক্লিক শব্দে দরজা খুলে গেল। আমরা ঢুকলাম আসক্রাফট ম্যানরের বেসমেন্টে। সারি সারি ওয়াইন ব্যারেল, কিন্তু ঘরের মাঝখানে একটা টেবিলের উপর লণ্ঠন জ্বলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি। একজন সেই ক্যাপ্টেন হেনরি, আসক্রাফট এডওয়ার্ডের নিজের দাদা। তার হাতে একটা ম্যাপ, দাড়িটাও খেয়াল করলাম, এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে এক বহিরাগত লোক, যার পরনে দামি স্যুট, কিন্তু জুতোয় কাদা। এই সেই লোক যার আন্ডারে ওই নেকড়ের মুখোশ পরা লোকটাকে আমরা গুহায় শ্রমিকদের নির্দেশ দিতে দেখেছিলাম। এই সেই সাউদার্ন মাইনিং সিন্ডিকেটের মালিক, মিস্টার ভ্যান্স। হেনরি উত্তেজিত গলায় বলছে, তুমি কথা দিয়েছিলে এডওয়ার্ডকে মারবে না, শুধু ভয় দেখিয়ে ম্যাপটা নেবে, কিন্তু তোমরা আমার ভাইকে খুন করেছো। এবার হোমসের ওপরেও হামলা চালিয়েছো। এসব কথা 5 জন জানলে কখনো তোমাদের আর কি, আমারই যা ক্ষতি হওয়ার হবে। তোমায় বিশ্বাস করি না। ভান্স নামের লোকটি একটু হেসে ঠান্ডা গলায় বলল, তোমার ভাই বেশি বুঝতো হেনরি, সে আমাদের পার্টনারশিপ মেনে নেয়নি। আর তুমি তোমার জুয়া খেলার দিন শোধ করার জন্য তুমি তো আমাদের এই বাড়ির গোপন পথ দেখিয়ে দিয়েছিলে। এখন সাধু সাজার চেষ্টা একেবারেই করো না। আমি এটা চাইনি। হেনরি কান্নাজড়িত কণ্ঠে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে হোমস অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো, তার হাতে রিভলভার। পাপের বোঝা অনেক ভারী হয় ক্যাপ্টেন হেনরি, বিশেষ করে যখন তাতে নিজের ভাইয়ের রক্ত লেগে থাকে।
দুজন চমকে উঠল। ভান্স পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করল, কিন্তু আমি আমার রিভলভার দিয়ে তাকে লক্ষ্য স্থির করে রাখলাম। এক চুলও নড়বেন না, তাহলে। মিস্টার ভ্যান্স, লন্ডনের কুখ্যাত সাউদার্ন মাইনিং সিন্ডিকেটের আপনি তো প্রধান, তাই না? টাংস্টেন খনির লোভ আপনাকে এতটাই অন্ধ করেছে যে আপনি ওয়্যারউলফের মিথ তৈরি করলেন, রাসায়নিক গ্যাস দিয়ে গ্রামে মানুষকে পাগল বানালেন, আর যান্ত্রিক শব্দ দিয়ে খনির আওয়াজে ঢাকলেন। আপনার আঘাতটা খুব সুন্দর ও জোরালো ছিল, কিন্তু দুর্ভাগ্য, পাপ তো বাপকেও ছাড়ে না। আমি তো সামান্য গোয়েন্দা মাত্র, লন্ডন শহরও আমায় নেয় না, আপনার আঘাতও আমায় নিল না। দেখুন, আপনার সামনে সুস্থ সবল দাঁড়িয়ে। ভান্স দাঁত খিচিয়ে বলল, শার্লক হোমস, তুই বেঁচে গেলে কি করে? ডায়নামাইট, ওহ, সব প্ল্যান, সব কিছুর মধ্যে তোমার ধোঁকা চাই, হ্যাঁ? স্কাউন্ডারেল, ইউ বিচ! আপনাদের গুন্ডাদের লক্ষ্য খুব কাঁচা ছিল, কিন্তু ক্যাপ্টেন হেনরি, আপনার ব্যাপারটা আরো করুন। এডওয়ার্ড বুঝতে পেরেছিল যে বাড়ির কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে। সে পেমব্রোককে বলেছিল শত্রু ঘরের ভেতরেই নিঃশ্বাস নিচ্ছে। তাছাড়া আরো অনেক প্রমাণ পেয়েছি, আর এভিডেন্স হিসেবে আপনার হাতের ওই নকল ম্যাপ আর আসল ডায়েরিটা পুলিশের যথেষ্ট কাজে লাগবে। হেনরি চিৎকার করে উঠল, আমি ওকে মারতে চাইনি, আমি শুধু টাকার ভাগটা চেয়েছিলাম। এডওয়ার্ড সব সম্পত্তি একাই পেত। আমি দিনায় ডুবেছিলাম, আর জোয়ার কথাও জানতো, কাজেই হয়তো আমি পরে একটাও কানাকড়ি পেতাম না। আর তাই আপনি এডওয়ার্ডের উপর নজর রাখতেন। তার ঘরের চাবি ডুপ্লিকেট করে ভ্যান্সের লোকদের দিয়েছিলেন ডায়েরি চুরি করার জন্য। কিন্তু এডওয়ার্ড আপনার চেয়েও চালাক ছিল। সে আসল ম্যাপটা লুকিয়ে রেখেছিল বোটানি বইয়ের পাতায়। আপনি যে ম্যাপটা হাতে ধরে আছেন ওটা নকল। আর আপনার ভাইকে আপনি হত্যা করেননি, এটা সত্যি, কিন্তু হত্যাকারীদের সাথ দিয়েছেন, কেননা সে এই খনি, এই প্রাচুর্যের হদিশ সম্ভবত গুপ্ত রাস্তাটারও একটা অনুমান করেছিল। বাকি কথা ওই ডায়েরিটা ঠিক বলে দেবে। সে হয়তো আপনাদের এই চোরা কারবার ফাঁস করে দিত। আমার অনুমান এও বলছে আপনি এটা বুঝতেও পেরেছিলেন যে আপনার ভাই সব জানে, তাই তাকে স্বেচ্ছায় মরতে দিলেন। ওয়াটসন, এদের দিকে পিস্তল তাক করে থাকো। পেমব্রোক, তুমি একবার গিয়ে দেখো তো পুলিশ এলো কিনা। আসলে স্টেশনে আসবার সময়ই হোমস পেমব্রোককে একটা চিরকুটে লিখে দিয়েছি। যদি আমরা সন্ধ্যার মধ্যে না ফিরি তবে সোজা ম্যানরের বেসমেন্টে চলে আসবেন। এটা পেমব্রোক স্টেশনে আসবার সময়ই স্থানীয় পুলিশকে দিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছল। ভান্স এবং অনুতপ্ত হেনরিকে গ্রেপ্তার করা হলো। স্যার রেজিনাল্ড যখন শুনলেন তার নিজের বড় ছেলে ছোট ছেলেকে খুনের ষড়যন্ত্রে জড়িত, তিনি পাথর হয়ে গেলেন। পরদিন সকালে লন্ডনে ফেরার ট্রেনে আমরা জানালার পাশে বসেছিলাম। আজ সত্যি ফিরব। বাইরে তখন ঝকঝকে রোদ, ডেভনের সেই বিষণ্ণ কুয়াশা কেটে গেছে। আমি হোমসকে জিজ্ঞেস করলাম, তুমি কখন বুঝলে যে হেনরি জড়িত? হোমস তার পাইপে তামাক ভরতে ভরতে বলল, এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। প্রথমত, এডওয়ার্ডের ঘর থেকে ডায়েরি চুরি গিয়েছিল, কিন্তু দরজা তালা ভাঙা হয়নি। তার মানে চোর চাবি ব্যবহার করেছে। বাড়ির লোকের সাহায্য ছাড়া বাইরের চোরের পক্ষে এটা অসম্ভব। দ্বিতীয়ত, ক্যাপ্টেন হেনরি ছিল ইম্পালসিভ এবং তার প্রচুর দেনা ছিল, যা আমি পেমব্রোকের কাছে আগেই শুনেছিলাম। টাকার লোভ মানুষকে অন্ধ করে। তৃতীয়ত, বাড়ির বাকিরা সত্যি ভয় পাচ্ছিল, কিন্তু হেনরির চোখে ভয় ছিল না, ছিল অস্থিরতা। অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। এসব আমার ডিডাকশন। ছাড়া পেমব্রোককেও একটু নজর রাখতে বলেছিলাম। তুমি তো দেখতেই পেলে তোমার পিছনেই তোমার বন্ধু আমার সাথে কেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর সেই নেকড়ে মানব? নেকড়ে মানব, ওটা ছিল ভ্যান্সের মাস্টারপিস। এট্রোপা বেলেডোনা আর অ্যাকোনাইট পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হতো। গ্রামের লোক সেই ধোঁয়ায় হ্যালুসিনেশন দেখত, আর ভ্যান্সের লোকেরা পশমের কস্টিউম পরে পায়ে বড় জুতোর নিচে স্প্রিং বা স্টিলস লাগিয়ে ভয় দেখাতো। উদ্দেশ্য ছিল একটাই,
শয়তানের চিমনি বা ওই টাংস্টেন খনি থেকে মানুষকে দূরে রাখা। আর সম্ভবত সেই দিন অন্ধকারে এটাকেই কাজে লাগানো হয়েছিল। তবে হ্যাঁ, গুন্ডাটা ছদ্মবেশ ভালোই ধরেছিল। এক মুহূর্তে তো আমি সব বিশ্বাসই করে নিয়েছিলাম, যদি না দুদিন একটু ঠান্ডা মাথায় সব শুরু থেকে ভাবার সময় পেতাম। একটা কথা ঠিকই জানো ডক্টর, মার খেলে আর চোর পালালে দুটোতেই বুদ্ধি বাড়ে। ব্যাস, অন্ধকারে দুটো ঢিল মারলাম। পেমব্রোককে অন্তর্মহলে নজরদারি আর তোমায় বাহির মহলে নজরদারি, তারপর দুয়ে দুয়ে চা। আর বাকিটা যে নাটক সেটা তো বুঝেই গেছো। তোমার বন্ধু দেখছি তোমার চেয়েও ভালো ফিজিশিয়ানও বটে, আয়ুর্বেদ জ্ঞানটাও ভালো আছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। হোমসই থাকবে, আর আমি যতই চেষ্টা করি ডাক্তারই থেকে যাব। ওর মতো ভাবা আমার কাজ নয়। আর বেচারা এডওয়ার্ড, সে বিজ্ঞানের পূজারি ছিল, কিন্তু কুসংস্কারের আড়ালে ঢাকা লোভে তাকে প্রাণ দিতে হলো। হোমস জানালার বাইরে তাকালো। ব্ল্যাকমিয়ার হলর অভিশাপ কোনো অতিপ্রাকৃত শক্তি ছিল না ওয়াটসন। মানুষের লোভই হলো পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। তবে অন্তত এখন এডওয়ার্ডের আত্মা শান্তি পাবে, আর ডেভেনের মানুষ রাতের অন্ধকারে আর নেকড়ের ভয় পাবে না। আমাদের এবারের অপরাধী অত্যাধিক ধুরন্ধর ছিল, কিন্তু শেষমেশ অতি চালাকের গলায়ও তো দড়ি পড়েই যায়, তাই না? ট্রেন ছুটে চলল লন্ডনের দিকে। আমাদের কেস শেষ, কিন্তু শার্লক হোমস জানে, যতদিন মানুষের মনে অন্ধকার থাকবে ততদিন তার কাজ পড়বে না। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।